গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ এর ষষ্ঠ পর্ব। একদিনের ব্যাপারটা এই রূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতের সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভেতরের উঠানে পেঁপেতলায় পুণ্যপুকুরে ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়েছিল। ভিজে মাটিতে সেগুলি অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোক পুঁতিয়া ধারে পুটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন উঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, এই মন্ত্রটা বলে নিয়ে চল এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পুণ্যিপুকুর পুষ্পমালা কে পুজিরে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। অপু দাঁড়াইয়া শুনিতেছিল, বিদ্রুপের ভঙ্গিতে হাসিয়া বলিল, ইহ। দুর্গা ছড়া থামাইয়া ঈষৎ লজ্জা মেশানো হাসির সঙ্গে বলিল, তুই ওরকম করছিস কেন? যা এখান থেকে, তোর এখানে কি, যা। অপু হাসিয়া চলিয়া গেল। যাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল, আমি সতী লীলাবতী, ভাই বোন ভাগ্যবতী, হি হি হি। ভাই বোন ভাগ্যবতী, হুম হুম। দুর্গা বলিল, তোমার বড় ইয়ে হয়েছে না? মাকে বলে তোমার ভ্যাংচানো বার করবো এখন। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পানফল হয়ে আছে। ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম কাঁঠালের বাগানের ভেতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন, যেখানে শেষ হইয়াছে। সেখানে মাটির ধারে মজা পুকুরটা। কোনো কালে গ্রামের আদিবাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এইখানটাতে 12 মাস জল থাকে। ইহারই নাম গড়ের পুকুর। মজুমদারদের বাড়ি কোনো চিহ্ন এখন নাই। সেখানে পৌঁছিয়া তাহারা দেখিল, পুকুরে পানফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো। খুঁজে তাই দিয়ে টেনে আনব। পরে সে পুকুর ধারে ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি, ও ফল খাসনি? দূর, আর শেওড়া ফল কি খায় রে? ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দেখি, দেখ দেখি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দেয় দেখি দেখি। পরে সে খাইয়া মুখ একটু কাচুমাচু করিয়া বলিল, একটু একটু তেতো যে দিদি। তা একটু তেতো থাকবে না কেন? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পড়িল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে। জিহ্বা ইহাদের নূতন। তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্টরস আহরণরত এইসব তুব্ধ দরিদ্র ঘরে বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুলফল মিষ্টি মধুতে ভরাইয়া রাখেন। খানিকটা পরে দুর্গা পুকুরের জলে একটু নামিয়া বলিল, কত নাল ফুল রয়েছে দপু, দাঁড়া তুলছি। জলে আরো নামিয়া সে দুইটা ফুলের মতো লতা ধরিয়া টানিল।
ডাঙায় ছুড়িয়া বলিল, ধর অপু। অপু বলিল, পানফল তো খুব জলে, ওখানে কি করে যাবি দিদি? দুর্গা একটা কঞ্চি দিয়া দূর জলে পানফলের গাছগুলো টানিবার চেষ্টা করিয়া পারিল না। বলিল, বড্ড গড়ানো পুকুর রে, গড়িয়ে যাচ্ছি ডুব জলে, নাগাল পাই কি করে? তুই এক কাজ কর, পেছন থেকে আমার আঁচল ধরে টেনে রাখ দেখি, আমি কঞ্চি দিয়ে পানফলের ঝাঁকটা টেনে আনি। বনের মধ্যে হলদে কি একটা পাখি ময়না কাটা গাছের ডালের আগায় বসিয়া পাতা নাচাইয়া ভারী চমৎকার শেষ দিতেছিল। অপু চাহিয়া চাহিয়া দেখিয়ে বলিল, কি পাখি রে দিদি? পাখিটা কি এখন থাক, ধর দেখি বেশ করে আঁচলটা টেনে, গড়িয়ে যাব জোর করে। অপু পিছন হইতে আঁচল টানিয়া রহিল। দুর্গা পায়ে পায়ে নামিয়া যত দূর যায় কঞ্চি আগায়া দিল। কাপড় চোপড় ভিজিয়া গেল, তবু নাগাল আসে না। আরো একটুখানি নামিয়া আঙ্গুলের আগায় মাত্র কঞ্চিখানাকে ধরিয়া টানিবার চেষ্টা করিল। অপু টানিয়া ধরিয়া থাকিতে থাকিতে শক্তি তার কুলাইতেছে না দেখিয়া পিছন হইতে হাসিয়া উঠিল। হাসির সঙ্গে আঁচল ঢিলা হওয়াতে দুর্গা জলের দিকে ঝুঁকিয়া পড়িল, কিন্তু তখনই সামলায় হাসিয়া বলিল, দূর, তুই যদি কোনো কাজের ছেলে, ধর ফের। অতি কষ্টে একটা পান ফলের ঝাঁক কাছে আসিল। দুর্গা কৌতূহলের সহিত দেখিতে লাগিল কতগুলা পানি ফল ধরিয়াছে। পরে ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, বড্ড কচি, এখন দুধ হয়নি মধ্যে, আরেকবার ধরত। অপু আবার পিছন হইতে টানিয়া ধরিয়া রহিল। খানিকটা থাকিবার পর সে দিদির দিকে ঝুঁকিবার সঙ্গে সঙ্গে টানের চোটে আবার দু এক পা জলের দিকে আগে আসিতে লাগিল। পরে কাপড় ভিজিয়া যায় দেখিয়া হি হি করে হাসিয়া উঠিল। দুর্গা হাসিয়া বলিল, দূর। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তে নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। দুর্গা বলিল, এতটুকু যদি জোর থাকে তোর গায়ে, গাবের ঠেকি কোথাকার। খানিকটা পরে দুর্গা জলে নামিয়া আরেকবার চেষ্টা করিয়া দেখিতেছে অপু ডাঙায় দাঁড়িয়ে আছে। এমন সময় অপু পাশে একটা শেওড়া গাছের দিকে আঙুল দেখাইয়া চেঁচাইয়া বলে উঠিল, দিদি দেখ, কি এখানে? পরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জল হইতে জিজ্ঞাসা করিল, কি রে? পরে সে উঠিয়া ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোচার কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি, চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো একদিকে ছুচুলো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টায়া পাল্টায়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু, এটা বোধ হয় হিরে, চুপ কর, চেঁচাস নে। পরে সে ভয়ে ভয়ে আরেকবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে। মায়ের মুখে দিদির মুখে রূপকথা রাজপুত্র ও রাজকন্যা হীরামুক্ত অলঙ্কারে ঘটা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো, হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভেতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি, কি এটা মা? সর্বজয়া উল্টায়া পাল্টায়া দেখিতে লাগিল। দুর্গা চুপি চুপি বলিল, মা, এটা কি ঠিক হিরে নয়?
সর্বজয়ের হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নহে। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হীরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা। ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, পিসে গল্প করত। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হীরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হীরে যদি হয় তবে দেখিস, আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল। ছেলে মেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সর্বজয়া ভালো করিয়া দেখিতে লাগিল। গোল মতো, ধার কাটা ও পলতলা, একমুখ ছুচলো, যেন সিন্দুর কোটোর ঢাকনির উপরটা বেশ চকচকে। সর্বজয় মনে হইল যেন অনেক রকম রং সে ইহার মধ্যে দেখিতে পাইতেছে। তবে কাজ যে নয় ইহা ঠিক। এরকম ধরনের কাজ সে কখনো দেখিয়াছে বলিয়া তো মনে হয় না। হঠাৎ তাহার সমস্ত গা দিয়া যেন কিসের স্রোত বহিয়া গেল। তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া একটা গাঢ় দুরাশা ভয়ে ভয়ে একটু উঁকি মারিল। সত্যি যদি হীরে হয় তাহলে? হীরক সম্বন্ধে তাহার ধারণাটা পরশ পাথর কিংবা সাপের মাথার মণি জাতীয় ছিল। কাহিনীর কথা মাত্র, বাস্তব জগতে বড় একটা দেখা যায় না। আর যদি বা দেখা যায় তবে দুনিয়ার ঐশ্বর্য বোধ হয় একটুকু হীরার বদলে পাওয়া যেতে পারে। খানিকটা পরে একটা পুটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি। হরিহর খানিকটা উল্টায় দেখিয়া বলিল, কাজ না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ হাসার রেখা দেখা দিল। কাজ হইলে তাহার স্বামীকে চিনিতে পারিত না। পরে সে চুপি চুপি যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয়ে বলিল, হীরে নয় তো? দুর্গা বলছিল, মজুমদার বাড়ির গড়ে তো কত লোক কত কিছু কুড়িয়ে পেয়েছে, যদি হীরে হয়? হ্যাঁ, হীরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হলো ইহা কাজ। পরক্ষণেই কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা যায় কি। মজুমদারেরা বড়লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাদেরই গহনা টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি। রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এ কষ্ট যাচ্ছে সংসারে, বাছাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে টিপ টিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভেতর ঝুঁকিয়া বলিল, হুম। তখনই আমি বললাম এ কিছুই নয়, গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এ একরকম বেলোয়ারি কাজ, ঝাল লণ্ঠনে ঝুলানো থাকে। রাস্তাঘাটে যদি হীরে জহরত পাওয়া যেত তাহলে। তুমিও যেমন। বৈশাখ মাসের দিন, প্রায় দুপুরবেলা। সর্বজয়া বাটনা বাটিতে বাটিতে ডান হাতের কাছে রক্ষিত একটা ফুলের সাজিতে। অনেকদিন হইতে ফুলের সহিত ইহার কোনো সম্পর্ক নাই, মশলা রাখিবার পাত্র হিসেবে ব্যবহৃত হয়। মশলা খুঁজিতে গিয়া বলিল, আবার জিরে মরিচে পুটুলিটা কোথায় নিয়ে পালালি? বড্ড জ্বালাতন করছিস অপু, রাত্রে দিবি নে। তারপর একটু পরে বলো, এখন মা খিদে পেয়েছে। অপুর দেখা নাই। দিয়ে যা বাপ আমার, লক্ষ্মী আমার, কেন জ্বালাতন করছিস বল দেখি। দেখছিস বেলা হয়ে যাচ্ছে।
অপু রান্নাঘরের ভিতর হইতে দুয়ারের পাশ দিয়া ঈষৎ উঁকি মারিল। মায়ের চোখ সেদিকে পড়িতেই তাহার দুষ্টুমি হাসি ভরা টুকটুকে মুখখানা শামুকের খোলার মধ্যে ঢুকিয়া পরিবার মতো তৎক্ষণাৎ আবার দুয়ারে আড়ালে অদৃশ্য হইয়া গেল। সর্বজয়া বলিল, দেখ দেখি কাণ্ড, কেন বাপু এদিক করিস দুপুর বেলা, দিয়ে যা। অপু পুনরায় হাসি মুখে ঈষৎ উঁকি মারিল। ওই আমি দেখতে পেয়েছি, আর লুকিতে হবে না, দিয়ে যা। হি হি হি। আমাদের হাসি হাসিয়া সে আবার দুয়ারে আড়াল মুখ লুকাইল। সর্বজয় ছেলেকে ভালো রূপে চিনিত। যখন অপু ছোট্ট খোকা ১.৫ বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়েও টুকটুকে ফর্সা ছিল। সর্বজয় মনে আছে, সে তাহার ডাগর চোখ দুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটা টিপ পরায় দিত ও তাহার মাথায় একটা নীল রঙের কম দামের ঘণ্টিওয়ালা পশমের টুপি পরাইয়া কোলে করিয়া সন্ধ্যার পূর্বে বাহিরের রকে দাঁড়াইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে সুর টানিয়া টানিয়া বলিত, আয় রে পাখি লেজ ঝোলা, আমার খোকনকে নিয়ে গাছে তোলা। খোকা ট্যাপা ট্যাপা ফুলো ফুলো গালে মায়ের মুখের দিকে হা করিয়া চাহিয়া থাকিত। পরে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মারি বাহির করিয়া আহ্লাদে আটখানা হইয়া মল পড়া অসম্ভব রূপ ছোট পায়ে মাকে আঁকড়াইয়া ধরিয়া মায়ের পিঠির দিকে মুখ লুকাইত। সর্বজয়া হাসি মুখে বলিত, ও মা, খোকা আবার কোথায় লুকোলো? তাই তো দেখতে পাচ্ছি নে। ও খোকা! পরে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতে শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নির্বোধের মতো হাসিয়া মায়ের কাঁধে মুখ লুকাইত। যতই সর্বজয় বলিত, ও মা, কই আমার খোকা, কই, আবার কোথায় গেল, কই দেখি, ততই শিশুর খেলা চলিত। বারবার সামনে পিছনে ফিরিয়া সর্বজয়া ঘাড় ব্যথা হইলেও শিশুর খেলা শেষ হইত না। সে তখন একেবারে আনকোড়া টাটকা নতুন সংসার সাজিয়াছে। জগতের অফুরন্ত আনন্দ ভাণ্ডারে এক অনুসন্ধান পাইয়া তাহার অবোধ মন তখন সেইটাকে লইয়া লোভীর মতো বারবার অসাধ করিয়াও স্বাদ মিটাইতে পারিতেছে না। তখন তাহাকে থামায় এমন সাধ্য তাহার মায়ের কোথায়? খানিকক্ষণ এরূপ করিতে করিতে তাহার ক্ষুদ্র শরীরে শক্তির ভাণ্ডার ফুরিয়া আসিত। সে হঠাৎ যেন অন্য মনস্ক হইয়া হাই তুলিতে থাকিত। সর্বজয়া ছোট্ট হাটির সামনে তুলিয়া দিয়া বলিত, ষাট ষাট, এই দেখো দেয়ালার করে, এইবার বাছার আমার ঘুম আসছে। পরে সে মুগ্ধ নয়নে শিশুপুত্রের টিপ কাজল পরা কচি মুখের দিকে চাহিয়া বলিত, কত রঙ্গুই না জানে শোনকু আমার, তবুও তো এই সেটের ১.৫ বছরের। হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত, কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূর্ণ ঔদাসীন্য প্রদর্শন করিয়া শিশুর নিদ্রাত রাখিবার ঢলিয়া আসিত। সর্বজয়া খোকার মাথাটা আস্তে আস্তে নিজের কাঁধে রাখিয়া বলিত, ও মা, সন্ধেবেলা দেখো ঘুমিয়ে পড়ল, এই ভাবছি সন্ধেটা উতরলে দুধ খাইয়ে ঘুম পাড়াবো, দেখো কাণ্ড। সর্বজয়া জানিত ছেলে ৮ বছরের হইলে কি হবে। সে ছেলেবেলাকার মতো মায়ের সহিত লুকোচুরি খেলবার স্বাদ তাহার এখনো মেটে নাই। এমন সব স্থানে সে লুকাইয়া যেখান হইতে অন্ধ তাহাকেও বাহির করিতে পারে। কিন্তু সর্বজয়া দেখিয়াও দেখে না, এক জায়গায় বসিয়া এদিকে ওদিকে চায়, বলে, তাই তো, কোথায় গেল, দেখতে তো পাচ্ছি নে। অপু ভাবে মাকে কেমন ঠকাইতে পারা যায়। মায়ের সহিত এ খেলা করিয়া মজা আছে। সর্বজয়া জানে যে খেলায় যোগ দিবার ভান করিলে এইরূপ সারাদিন চলিতে পারে। কাজে সে ধমক দিয়া কহিল, তাহলে কিন্তু থাকলো পরে রান্না বান্না। অপু, তুমি এরকম করো, খেতে চাইলে তখন দেখবে মজাটা। অপু হাসিতে হাসিতে গুপ্তস্থান হইতে বাহির হইয়া মশলা পুটুলি মায়ের সামনে রাখিয়া দিল। তাহার মা বলিল, যা একটু খেলা করগে, যা বাইরে। দেখগে যা, দেখি তোর দিদি কোথায় আছে, গাবতলায় দাঁড়িয়ে একটু হাঁক দিয়ে দেখ দেখি। তার আজ নাইবার দিন, হতচ্ছাড়া মেয়ের নাগাল পাওয়ার জো আছে, যা তো লক্ষ্মী ছেলে।
কিন্তু এখানে মাতৃ আদেশ পালন করিয়া সুপুত্র হইবার কোনো চেষ্টা তাহার মধ্যে দেখা গেল না। সে বাটনা বাটা রতমায়ের কাছে পিছনে গিয়া কি করিতে লাগিল। সর্বজয়া পিছন ফিরা দেখিল অপু বড়ি দেওয়ার জন্য চালের বাতায় রক্ষিত একটা পুরনো চট আনিয়া মুড়ি দিয়া মেঝেতে হামাগুড়ি দিয়া বসিয়া আছে। দেখো দেখো, ছেলে কাণ্ড দেখো একবার। ও লক্ষ্মী ছাড়া, ওতে যে 7 রাজ্যের ধুলো। ফেল ফেল, সাপ মাকড় আছে কিনা ওর মধ্যে, আজ কতদিন থেকে তোলা রয়েছে। পূর্বাপেক্ষা গম্ভীর সুরে। না, বললে যদি কথা শুনে। বাবা আমার, সোনা আমার, ওখানে ফেল, আমার বাটনার হাত, দুষ্টুমি করো না, ছি। থলে মোড়া মূর্তিটা হামাগুড়ি দিয়া এবার 2 কদম আগায় আসিল। সর্বজয়া বলিল, ছুবি ছুবি, ছু না মানিক আমার। ওহ, ভয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছি, ভারী ভয় হয়েছে আমার। অপু হি হি করিয়া হাসিয়া থলেখানা খুলিয়া একপাশে রাখিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার মাথার চুল, মুখ, চোখের ভ্রু কান ধুলায় ভরিয়া গিয়াছে। মুখ কাচুমাচু করিয়া সে সামনে ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত কিচকিচ করিতেছে। ও মা, আমার কি হবে? হ্যাঁ রে হতভাগা, ধুলো মেখে যে একেবারে ভূত সেজেছিস। উফ, ওই পুরনো থলিটার ধুলো, এক্কেবারে পাগল। ধূলি ধূসরত অবোধ পুত্রের প্রতি করুণা ও মমতায় সর্বজয়া বুক ভরিয়া আসিল। কিন্তু অপুর পরনে বাসি কাপড়, নাহিয়া ধুইয়া ছোঁয়া চলে না বলিয়া বলিল, ওই গামছাখানা নে, ওই দিয়ে ধুলোগুলো আগে ঝেড়ে ফেল। ছেলে যেন কি একটা। খানিকটা পরে ছেলেকে রান্নাঘরে পাহারার জন্য বসাইয়া সে জল আনিতে বাহির হইয়া যাইতেছে। দেখে দরজা দিয়া দুর্গা বাড়িতে ঢুকিতেছে। মুখ রৌদ্রে রাঙা, মাথার চুল উস্কো খুস্কো, অথচ ধুলো মাখা পায়ে আলতা পরা। একেবারে মায়ের সামনে পড়াতে আঁচলে বাঁধা আমটে খাইয়া ঢোক গিলিয়া কহিল, এই পুণ্যপুকুরের জন্য ছোলা গাছ আনতে গেলাম রাজীদের বাড়ি। আম পেড়ে এনেছে, ভাগ হচ্ছে, তাই রাজীর পিসিমা দিলে। আহা, মেয়ের দশা দেখো, গায়ে খড়ি উঠছে, মাথার চুল দেখলে গায়ে জ্বর আসে। পুণ্যপুকুরের জন্য ভেবে তো আমার রাত্রিরে ঘুম নেই। পরে মেয়ের পায়ের দিকে চাহিয়া কহিল, ফের বুঝি লক্ষ্মীর চুবড়ি থেকে আলতা পড়া বের করে বের হয়েছে। দুর্গা আঁচল দিয়া মুখ মুছিয়া উস্কো উস্কো চুল কপাল হইতে সরাইয়া বলিল, লক্ষ্মীর চুবড়ির আলতা বই কি, আমি সেদিন হাটে বাবাকে দিয়ে আলতা আনালাম 1 পয়সার। তার দরুন 2 পাতা আলতা আমার পুতুলের বাক্সে ছিল না বুঝি। হরিহর কলকে হাতে রান্নাঘরের তাওয়ায় আগুন লইতে আসিল। সর্বজয়া বলিল, ঘণ্টায় ঘণ্টায় তামাকে আগুন দিয়ে কোথা থেকে? সুদূরে কাঠের বন্দোবস্ত করে রেখেছ কিনা একেবারে? বাঁশের চেলার আগুন কতক্ষণ থাকে যে, আবার ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো? পরে আগুন তুলিবার জন্য রক্ষিত একটা ভাঙা পিতলের হাতাতে খানিকটা আগুন উঠাইয়া বিরক্ত মুখে সামনে ধরিল। পরে নরম করিয়া বলিল, কি হলো? এরকম ছিল তো সব ঠিকই, বাড়ি শুদ্ধ সবাই মন্তর নেবার কথাই হয়েছিল, কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে। মহেশ বিশ্বাসের শ্বশুরবাড়ি বিষয় আশয় নিয়ে কি গোলমাল বেঁধেছে। বিশ্বাস মশাই গিয়েছে সেখানে চলে, সেই আসল মালিক কিনা, তাই আবার একটু পিছিয়ে গেল। আবার এদিকেও তো আকাল পড়েছে আষাঢ় মাস থেকে। আর সেই যে বাসের জায়গা দেবে, বাস করাবে বলছিল, তার কি হলো? এই নিয়ে একটু মুশকিল বেঁধে গেল কিনা। ধরো যদি মন্ত্র নেওয়া পিছিয়ে যায়, তবে ও কথা আর কি করে ওঠাই। সর্বজয়া খুব আশায় আশায় ছিল, সংবাদ শুনিয়া আশাভঙ্গ হইয়া পড়িল। বলিল, তা ওখানে না হয় অন্য কোনো জায়গায় দেখো না, বিদেশে মান আছে, এখানে কেউ পৌঁছে? ওই দেখো, আম কাটলের সময়ে একটা আম কাঁঠাল ঘরে নেই। মেয়েটা কাদের বাড়ি থেকে আজ 2টো আধ পচা আম নিয়ে এলো। পরে সেই উদ্দেশ্যে বাড়ির পশ্চিম দিকে মুখ ফিরিয়া বলিল, এই ঘরের দৌড় থেকে ঝুড়ি ঝুড়ি আম পেড়ে নিয়ে যায়, বাছারা আমার চেয়ে চেয়ে দেখে, এ কি কম কষ্ট? বাগানের কথা উল্লেখে হরিহর বলিল, উফ, ও কি কম ধরিবাজ নাকি? বছরে 25 টাকা খাজনা ফেলে ঝেলে হতো,
তাই কি না লিখে নিলেই 5 টাকায়। আমি গিয়ে এত করে বললাম, কাকা, আমার ছেলেটা মেয়েটা আছে, ওই বাগানে আমজাম কুড়িয়ে মানুষ হচ্ছে, আমার তো আর কোথাও কিছু নেই। আর ধরুন আমাদের জ্ঞাতির বাগান, আপনার তো ঈশ্বর ইচ্ছের কোনো অভাব নেই, দুটো অত বড় বাগান রয়েছে, আমজাম নারিকেল সুপারি, আপনার অভাব কি? বাগানখানা গিয়ে ছেড়ে দিন, গিয়ে যান। তা বললে কি জানো, বললে নীলমণি দাদা বেঁচে থাকতে ওর কাছে নাকি 300 টাকা ধার করেছিল, তাই অমনি করে শোধ করে নিল। শোনো কথা, নীলমণি দাদার বড্ড অভাব ছিল কিনা, তাই 300 টাকার জন্য গিয়েছে ভুবন মুখুজ্জের কাছে হাত পাততে। বৌদিকে ভালো মানুষ পেয়ে মাথায় হাত বুলিয়ে নিলে আর কি। ভালো মানুষ তো কত, সেও নাকি বলেছে জ্ঞাতি শত্রুর পর হাত বাগানে থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল পাকুড় এমনিই খাবে, তার চেয়ে কিছু কম জমাতেও যদি বন্দোবস্ত হয়, খাজনা তো পাওয়া যাবে। হরিহর বলিল, খাজনা কি আর আমি দিতাম না, বাগান জমা দেবে, তাই কি আমায় জানতে দিলে? বৌদি দিদিকে লুচি মোহন ভাগ খাইয়ে হাত করে চুপি চুপি লিখিয়ে নিলে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ ছিল এর 6ঠ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।